নমস্কার বন্ধুরা, গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। কলকাতা থেকে ফিরে এসে রাত্রিবেলার খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনপত্র আছে, এগুলো এখন ধোবো। আর দৈনন্দিন যে কাজকর্মগুলো আমি করেছি সেগুলোর ভিডিও করেছি, আপনারা দেখতে থাকুন। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প মহেশের দ্বিতীয় পর্ব পাঠ করা শুরু করছি। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না, কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। গফুর কহিল, ফেলুক গে। গোহাটা বস্তুটার যে ঠিক কি তাহা আমি না জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার উপরে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর 2-এর মধ্যে সে 12-5 ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে, অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে 2 হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল। যে 2 জন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা হইয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহারা চমকাইয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচব না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহারা কহিল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে? এই নাও তোমাদের বায়না ফিরিয়ে। এই বলিয়া সে ট্যাক হইতে 2 টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া সহসা ধীরভাবে কহিল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে, এই তো? দাও হে, পানি খেতে ওর মেয়েকে আর 2 টাকা দাও, কেমন, এই না? না, কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না, তা জানো? গফুর সজোরে মাথা নাড়িয়া কহিল, না। বুড়া বিরক্ত হইয়া কহিল, না তো কি, চামড়াটাই যা দামে বিকোবে, নইলে মাল আর আছে কি? তোবা তোবা। গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে। হাঙ্গামা দেখিয়া লোকগুলা চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলো ব্যক্তি বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি। কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোড় করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলিয়া সে নিজের 2 হাত দিয়া নিজের 2 কান মলিয়া এবং প্রাঙ্গণের একদিক হইতে আরেক দিক পর্যন্ত নাকখত দিয়া উঠিয়া দাঁড়াইল। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা, যা যা হয়েছে, আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে। বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার
পূর্ণপ্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর একটা কথার জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল। এখানে মহেশ গল্পের দ্বিতীয় পর্বটি শেষ হলো। এবার আমি তৃতীয় পর্ব পড়া শুরু করছি। সকালের কাজকর্ম সেরে স্কুলে গেছিলাম। স্কুলে দেখুন পায়রাগুলো কিভাবে উড়ে বেড়াচ্ছে, আর মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে। ব্যাগগুলো জানালার কাছে রাখা আছে। স্কুল থেকে ফিরে এসে এই যে বিছানার চাদর তুলে কেচে দেব, আর নতুন চাদর পাচ্ছি। সারাদিন কি কাজ করলাম সেগুলো তো ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর আমি গল্প পাঠ শুরু করছি। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল, সে যে কত ভীষণ, কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই। কখনো এ রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে, আবার কোনো দিন এ আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে, ইহার অন্ত নাই, সমাপ্তি নাই। সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না। দাঁড়ান, জানালাটা সার্ফ জল মানে গরম জল দিয়ে সার্ফ দিয়ে কেন ধুচ্ছি বলে দিচ্ছি। এখানে ইঁদুর মানে জানালা কাটছিল, তাই ইঁদুর ধরার জন্য ম্যাট পাতা ছিল। ম্যাটের আঠাটা জানালার উপর লেগে শুকিয়ে গেছিল, তাই ওভাবে পরিষ্কার করে নিলাম। এমনি দিনে দ্বীপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র 3-4-5 তাহার জ্বর থামিয়াছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত। তবু আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল, কিন্তু এই প্রচণ্ড রৌদ্রে কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে, আর কোনো ফল লাভ হয় নাই। ক্ষুধায় এবং পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া হাঁক দিল, আমিনা, ভাত হয়েছে রে। মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল, হয়েছে ভাত? কি বললি, হয়নি? কেন শুনি? চাল নেই বাবা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ ছোট গল্পটির তৃতীয় পর্ব এটুকুই আজকে পাঠ করে শোনালাম। বাকিটুকু পরের ভ্লগে শোনাবো। গল্প পাঠের সঙ্গে সঙ্গে ভ্লগ ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।